এলাম বিরতির পর। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিউন এবং ইয়াংকিং জেলা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ইতিমধ্যেই বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে প্রায় 80,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিউন এবং ইয়াংকিং জেলা। চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে 165.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিউন জেলার 2টি এলাকায়। এই এলাকাগুলিতে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাতে 10টা থেকে 11টা পর্যন্ত 95.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেই দেশের আবহাওয়া দফতর। ফলে হড়পাবান, ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিংয়ের 31টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও 16টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতের কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বেজিং লাগোয়া 136টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। চীনের সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিং এর প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেয়েছে এই সংস্থা। তবে সকলেই নয়, 150 কোটির দেশে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন মাত্র 20 লক্ষ গ্রাহক। খরচও কম নয়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। তবে এখনও ভারতে স্টারলিংক উপলব্ধ নয়। তবে খুব শীঘ্রই এই স্যাটকম ইন্টারনেট পরিষেবা ভারতের বাজারে পা রাখতে চলেছে। আর তাতেই নাকি উদ্বেগ বেড়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল কিংবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির। যদিও এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্পাসানি চন্দ্রশেখর বলেন, ভারতে স্টারলিংকের সর্বাধিক 20 লক্ষ গ্রাহক থাকবে। শুধু তাই নয়, স্টারলিংক মাত্র 200 MBPS পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেবে। ফলে এতে টেলিকম পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া যেহেতু স্যাটকম কোনো ফাইবার কেবল মারফত পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া যায় সহজেই। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পরিষেবায় কোনো বিঘ্ন দেখা দেয় না। ফলে স্টারলিংক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলিতেও পরিষেবা দেবে বলে আশা করা হচ্ছে, যেখানে আগে থেকে বিএসএনএল এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। স্টারলিংক নিয়ে এত আলোচনা সত্ত্বেও কেন মাত্র 20 লক্ষ গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে? এক সরকারি কর্তার কথায়, আপাতত স্টারলিংক পরিষেবার ক্ষমতা সীমিত। তাছাড়া স্যাটকম পরিষেবার জন্য প্রাথমিক খরচও টেলিকমের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে সারা বিশ্বে 100টিরও বেশি দেশে স্টারলিংকের পরিষেবা চালু রয়েছে। এক এক জায়গায় পরিষেবা বাবদ খরচ এক এক রকম। ভারতের 2 প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশেও স্টারলিংক রয়েছে। 2 দেশে স্টারলিংকের বাড়িতে ব্যবহৃত ইন্টারনেট পরিষেবার খরচ মাসে 3000 থেকে 4200 টাকা। ফলে ভারতে মাস্কের সংস্থার ইন্টারনেটের সুবিধা পেতে হলে 3000 থেকে 3500 টাকা মাসিক খরচ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এবার বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। তার মধ্যস্থতাতেই 2 দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলে ঘোষণা করেছেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে হস্তক্ষেপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় 2 দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি তার। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলেও ঘোষণা করেছেন তিনি। সাম্প্রতিক সংঘর্ষে অন্তত 35 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে থাই ও কম্বোডিয়ান আধিকারিকেরা। প্রাচীন সীমান্ত বিবাদের কারণেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।
যদিও যুদ্ধবিরতির ঘোষণার পরও গোলাগুলি থামেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে স্কটল্যান্ড থেকে পোস্ট করে ট্রাম্প লেখেন, আমি থাইল্যান্ডের অ্যাক্টিং প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে বলেছি যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে কোনো বাণিজ্য চুক্তি হবে না। এরপর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বলেছি যারা পরস্পরকে মারছে তাদের সঙ্গে আমি কোনো বাণিজ্য করব না। ট্রেডের মাধ্যমেই সমস্যার সমাধান করলাম। তিনি আরও লেখেন, আমার নির্দেশে ট্রেড টিম আবার দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করছে। মাত্র 6 মাসেই আমি একের পর এক যুদ্ধ বন্ধ করেছি। আমি গর্বিত, আমি শান্তির প্রেসিডেন্ট। উল্লেখ্য, আসিয়ানের বর্তমান সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই শান্তি আলোচনার মধ্যস্থতা করেন। মালয়েশিয়ার রাজধানীর কাছেই নিজের বাসভবনে তিনি থাই এবং কম্বোডিয়ান নেতাদের নিয়ে আলোচনা করেন। সেই বৈঠকের পরই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতির ঘোষণা হলেও সংঘর্ষ একেবারে থেমে যায়নি। কম্বোডিয়ার এক শরণার্থী শিবিরের প্রধান মাউন নারা জানান, ঘোষণার কয়েক ঘন্টা পরেও গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এখনো কিছু বলা যাচ্ছে না, রাত গড়িয়ে গেলে বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আমেরিকায় আততায়ীর তাণ্ডব। সোমবার সন্ধ্যায় আচমকাই গুলিবর্ষণ শুরু হয় মিড টাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরে। ঘটনায় জখম ব্যক্তিদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এক পুলিশ অফিসারও মৃতদের তালিকায় রয়েছেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, পুলিশের পাল্টা আক্রমণে আততায়ীও নিকেশ হয়েছে। আমেরিকার বুকে বন্দুকবাজের দাপট। সোমবার সন্ধ্যা নাগাদ মিডটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরে রাস্তার উপর আচমকাই গুলিবর্ষণ শুরু করে এক আততায়ী। তাতে প্রথমে জখম হন বহু। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের তালিকায় রয়েছেন একজন পুলিশ অফিসারও। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে একাধিক বড় বড় সংস্থার অফিস রয়েছে, ফলে হামলা চালানোর জন্য আততায়ী এই জায়গাকেই বেছে নিয়েছে। সোমবার অফিস ছুটির সময় নিরাপত্তারক্ষীরাও যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, সেই সুযোগে অফিস চত্বরে গিয়ে গুলিবর্ষণ শুরু করে তারা। তাতে এক পুলিশ অফিসার ও 3 জন নিহত হন বলে খবর। এই হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিচ। তিনি জানান, একজন বন্দুকবাজি হামলা চালিয়েছে। পুলিশের পাল্টা আক্রমণে আততায়ীও নিকেশ হয়েছে বলে নিশ্চিত খবর জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শহরবাসীকে সতর্ক করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও। এই ঘটনায় রীতিমতো তটস্থ কর্পোরেট অফিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। কারো কারো বক্তব্য, আচমকা নিউ ইয়র্কবাসীর উদ্দেশ্যে পুলিশের ঘোষণা শোনা যায়। বলা হয়, মিডটাউন ম্যানহাটনে একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কেউ যেন 345 পার্ক এভিনিউ আশেপাশে না যান এবং যারা অফিসের ভিতরে আছেন তারা যেন ভিতরেই থাকেন, বাইরে আসবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি প্রকাশ হয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্টে জানা গিয়েছে 2025 সালের প্রথম 5 মাসের আমেরিকায় আমদানিকৃত প্রতি 3টি স্মার্টফোনের একটি তৈরি হয়েছে ভারতে। আমাদের দেশে বিক্রি হওয়া বেশিরভাগ ফোনই কোনো না কোনো চীনা সংস্থার। আর এবার এই মোবাইল তৈরিও আমেরিকায় বিক্রির তথ্যে চীনকে বলে বলে গোল দিচ্ছে আমাদের দেশ। অবশ্যই এর পিছনে রয়েছে অ্যাপেলের হাত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে বেজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে জোর দিচ্ছে এই আমেরিকার টেক জায়ান্ট। সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্ট থেকে জানা যায় 2025 সালের প্রথম 5 মাসে আমেরিকায় আমদানিকৃত প্রতি 3টি স্মার্টফোনের একটি তৈরি হয়েছে ভারতে। 2024 সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল 11%। আর এই বছর ইতিমধ্যে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে
30%। তথ্য বলছে এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 2,13,00,000 ভারতে তৈরি মোবাইল আমদানি করেছে আমেরিকা, অর্থের বিচারে যা $935 কোটি। 2024 সালের তুলনায় বেড়েছে প্রায় 182%। গত বছর পর্যন্ত চীন থেকে প্রায় 82% স্মার্টফোন আমদানি করত আমেরিকা। এই বছর ইতিমধ্যেই তা নেমে এসেছে 49%। আমেরিকায় ফোন রপ্তানির নিরিখে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে, চীন ঠিক তারপরই। আর ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। ভারতে আইফোন নির্মাণ নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে মোদী সরকারের, আর সেই কারণেই কেন্দ্র চায় 2028 সালের মধ্যে আইফোনের অন্তত 30% সরঞ্জাম লোকালাইজেশন করতে। হাই নিউজ নেটওয়ার্ক। 29শে জুলাই এই বিশেষ দিনটার দিকেই তো সারা বছর তাকিয়ে থাকেন সবুজ মেরুন ভক্তরা। আবেগ ঐতিহ্য মিলেমিশে এবারের মোহনবাগান ডে সত্যিই অন্যরকম। 25-এর উচ্ছ্বাসের মাত্রাটা একটু আলাদা, তা সোমবার দিন সন্ধ্যায় ক্লাবের জমকালো আলো দেখেই বোঝা গিয়েছে। সঙ্গে মোহনবাগান দিবসে ক্লাবকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। 29শে জুলাই নিঃসন্দেহে সবুজ মেরুন সমর্থকদের কাছে একটি বিশেষ দিন। অন্যান্য বছরগুলির মতো এবারও গৌরবের সঙ্গে পালিত হচ্ছে মোহনবাগান দিবস, যার অপেক্ষায় থাকে আপামোর মোহন জনতা। কিন্তু জানেন কি এই দিন পালন হওয়ার ইতিহাস? 1911 সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আইএফএ শিল্ডে ঐতিহাসিক জয় পেয়েছিল এই 29শে জুলাইয়ে। তারপর থেকে প্রতি বছর 29শে জুলাই মোহনবাগান দিবস পালিত হয়। এই দিনটি ভারতীয় ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত, কারণ মোহনবাগান প্রথম ভারতীয় দল যে দল ব্রিটিশ রেজিমেন্টকে পরাজিত করেছিল। ক্লাবের সাফল্যকে সম্মান জানিয়ে 2001 সালে মোহনবাগান দিবস উদযাপনের ঐতিহ্য শুরু হয়। সময়ের সাথে সাথে এটি একটি জমকালো অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে ক্লাবটি তার কিংবদন্তি, বর্তমান খেলোয়াড় এবং কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। এই দিনে দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। 2025-এর 29শে জুলাই মঙ্গলবার মোহনবাগান ডের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 9টাতেই। মোহনবাগান লেন থেকে যার যাত্রা শুরু হয়েছে শেষ হয়েছে অমর একাদশকে মালা পরিয়ে। অমর একাদশকে মালা পরিয়েছেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত, সহ সভাপতি কুণাল ঘোষ, বিধায়ক অতীন ঘোষ। দুপুর থেকে একের পর এক অনুষ্ঠান হচ্ছে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান, তারপর ক্লাবের পতাকা উত্তোলন, সবশেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের রিইউনিয়ন। মূল অনুষ্ঠান সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট এরকম নানাবিধ পুরস্কার প্রদান হবে। অনুষ্ঠানের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত যখন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস, যিনি টুটো বোস নামে অধিক জনপ্রিয়, মঞ্চে উঠবেন মোহনবাগান রত্ন সম্মান নিতে। শেষে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশনা। মোহনবাগান দিবস কেবল একটি উদযাপন নয়, বরং এই দিনে ক্লাবের ঐতিহ্যকেও তুলে ধরা হয়। উল্লেখ্য, 2024-25-এর ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান 24 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে আইএসএল শিল্ড জয়ী হয়েছে। বর্তমান ক্লাবটি কলকাতা ফুটবল লিগ সহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মোহনবাগানের ইতিহাস এবং উৎসাহী ভক্তরা সর্বদা মোহনবাগান ক্লাবটির প্রতি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।